সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মাই ক্লাস্টার চ্যানেলে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো যে শিখন অবস্থানের ভিত্তিতে শিখন ঘাটতি দূরীকরণে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ। তো আমার আজকের বিষয়টি হলো যে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের শিখন অবস্থানের ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূরীকরণে নমুনা কর্মপরিকল্পনা। তো এই বিষয়টির আমি যেহেতু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্ল্যান নিয়ে কথা বলেছি, তো এখন এখানে বিষয়টা হলো এই একই প্যাটার্ন, একই কথা। এখানে বিষয়টা হলো যে শিক্ষার্থীদেরকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি, একটা দুর্বল শিক্ষার্থী, একটা মধ্যম মানের শিক্ষার্থী, একটা অ্যাডভান্স লেভেলের শিক্ষার্থী। তো সেক্ষেত্রে দুর্বল পর্যায়ে যারা গণিত বিষয়ের, যারা গণিত পড়ায় ও কথায় লিখতে পারে না, অঙ্কে লেখা, স্থানীয় মান, প্রতীক ব্যবহার করে, ছোট বড় তুলনা, বড় থেকে ছোট ক্রমে সাজানো, ছোট থেকে বড় ক্রমে সাজানো, এই বিষয়গুলো আমি আর এখানে পড়তে চাচ্ছি না। এই কারণে যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো, তৃতীয় শ্রেণীর ভিডিওটা আপনি দেখে আসলে আপনার জন্য অনেক বেশি সহজ হবে। তো এইখানে যেহেতু ওই ভিডিওতে যেহেতু অনেক বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে, তো সুতরাং আমি এইখানে যেই জিনিসটা নতুন চতুর্থ শ্রেণীতে সেই কথাগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে হলো যে আমাদের ওইখানে ছিল যে বিয়োগের বিষয়টাও তৃতীয় শ্রেণীর ভিডিওতে ছিল, স্থানীয় মানেরটা ছিল, আমি এই দুটো পড়ছি না। গল্পের মাধ্যমে একটু বোধগম্যতার, অর্থাৎ গণিতের অনেক বিষয়গুলো বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণী থেকে এবং পঞ্চম শ্রেণী থেকে এবং উপরের ক্লাসেও এরকম সমস্যাগুলো থাকে যে 3 স্তর 2 স্তরের যে অঙ্কগুলো আছে গণিতের সমস্যা, সেই প্রবলেমগুলো আমরা যদি গল্পের মাধ্যমে একটু শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেই তখন একটু সমাধান করা তাদের জন্য সহজ হয়। তো এখানে যেটা বলা হয়েছে যে কৌশল হিসাবে যে গল্পের মাধ্যমে শিখিয়ে তার বোধগম্যতার স্তর নির্ণয় করে ক্রমান্বয়ে একটু কঠিন গল্পের সমাধান করতে দেয়া। যদি মনে করেন যে গল্প ধরতে পারে না, তো আস্তে আমি একটু প্রয়োজনে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী হলেও তার জন্য দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর মানের একটা গল্প তৈরি করে দিয়ে যেটা এক স্তরেই সমাধান করা যায়, তারপরে পরবর্তী একটু কঠিনের দিকে যাওয়া এবং পাঠ্য বইয়ের সমস্যার সমাধান করার সময় তাকে যৌক্তিক চিন্তার বিকাশ ঘটাতে সহায়তা করা, অর্থাৎ অঙ্কগুলো যেন মুখস্থ না করে। আমার এক রিলেটিভ ছিল, যেটা আমি শিক্ষকদের কাছে বিভিন্ন জায়গায় যারা আমার সাথে কাজ করেছেন তারা এই উদাহরণটা জানেন, যে আমার এক আত্মীয় ছিল যে গণিত এমনভাবে মুখস্থ করতো, করার পরে যদি বলা হতো যে 5 প্রশ্নমালার 13 নম্বর অঙ্ক, ও অঙ্কর উত্তর বলে দিতে পারে, প্রশ্ন শোনারও দরকার নেই। আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু এইভাবে অঙ্ককে ঠোঁটস্থ করে ফেলে। তো আসলে ঠোঁটস্থ করা না, বিষয়টা হলো আমার আত্মস্থ করতে হবে। এই জন্য আত্মস্থ করতে গেলে আমি যখন যৌক্তিক চিন্তাগুলো, অর্থাৎ কোন ব্যাখ্যাটা কী জন্য হচ্ছে, এই উত্তরটা কেন হচ্ছে, পরের লাইনের সাথে আগের লাইনের সম্পর্ক কী, এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব, সেটা গল্পচ্ছলে হলো। এবং এই জাতীয় সমস্যার সমাধানে একটু যদি সময় বেশিও লাগে, এটাও আমাদের অ্যাচিভমেন্ট হিসাবে, ইনভেস্টমেন্ট হিসাবে কাজে লাগবে। অর্থাৎ ওই জাতীয় একটা সমস্যা, 2টা সমস্যা, 5টা সমস্যা যখন আমি সমাধান করে দিতে পারবো, দেন ওই জাতীয় সকল সমস্যায় শিক্ষার্থীরা কিন্তু খুব সহজেই রপ্ত করতে পারবে। এরপরে হলো যে যোগের সাথে গুণের সম্পর্ক দেখানো, অর্থাৎ যোগের সাথে আমাদের গুণের একটা সম্পর্ক আছে। আমরা জানি যে গুণের নামতা শিখিয়ে বারবার অনুশীলন করতে হবে, 1 2 3 ডিজিটের সংখ্যার গুণ ক্রমান্বয়ে করতে দিয়ে এবং অনুশীলন করানো। এবং এই নামতার ক্ষেত্রে আমরা বলবো যে 9 ঘরের নামতা পর্যন্ত যদি কোনো শিক্ষার্থী পারে তাহলে তার আর গাণিতিক কোনো সমস্যা নাই। কারণ আমার একজন সম্মানিত শিক্ষক স্যার, উনি বলেছেন, চমৎকার তার কাছ থেকে এই আইডিয়াটা পেয়েছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত সহকারী পরিচালক আব্দুল মান্নান স্যার। তিনি বলতেন যে পৃথিবীর সবচেয়ে বড় গুণ হলো 9 গুণ 9, অর্থাৎ এর চেয়ে বড় কোনো গুণ নাই। অর্থাৎ 9 গুণ 9, 9 নং 81, এইটা যখন পারবে দেন সে একজন শিক্ষার্থীর সকল গাণিতিক গুণের সমস্যা সে সমাধান করতে পারবে। তো সুতরাং আমরা এই নামতাগুলো একেবারে এটা ঠোঁটস্থ করে ফেলবো, প্রথমে আত্মস্থ করাবো, তারপরে ঠোঁটস্থ করে ফেলবো, একেবারে যেন মুখের আগায় থাকে। দেন তাহলে যে যদি এরকম হয় যে 9 9 9 9 2 18,
অর্থাৎ এই ফাঁকে সে কিন্তু অনেক শিক্ষার্থী খুব যারা একটু ক্লেভার বা কানিং মাইন্ডেড তারা কিন্তু অনেক সময় কিন্তু এটা মনে মনে যোগ করে ফেলে। তো এটা যাতে না হয় এটাকে একেবারে ঠোঁটস্থ যে একদমে যে প্রয়োজনে আমরা একটু অলিখিত প্রতিযোগিতা শ্রেণীকক্ষে করতে পারি, এদেরকে কিছু চকলেট বা কোনো কিছু হাততালি দিয়ে উপহার পুরস্কার দেওয়া যায়। আজকে দেখব যে একদমে কে 8 ঘরের নামটা বলতে পারে, যে 8কে 8, 2 8 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 এইভাবে করে করে কেউ দ্রুত কে বলতে পারে। এইভাবে আমরা একটা কম্পিটিশন করে দেখতে পারি। তো এইভাবে আমরা আত্মস্থ করাবো। তারপরে হলো যে ভাগ করার পূর্বে বিয়োগ, গুণ, স্থানীয় মান, কারণ ভাগটা হলো একেবারে ফাইনাল স্টেজেস অফ 4 প্রসেসেস। তো এই যে 4 ধাপের কিন্তু এটা হলো চূড়ান্ত, যেখানে বিয়োগ থাকবে, গুণ থাকবে, স্থানীয় মান সম্পর্কে ধারণা থাকা লাগবে, তা না হলে কিন্তু সমস্যা। এবং গুণ ভাগের সম্পর্ক, গুণ এবং ভাগের মধ্যে সম্পর্কটা কোথায়, টেক্সট বুকে এরকম উদাহরণ আছে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ চিহ্নিত করা, এটা একটা বিষয়। এবং ছোট ছোট ভাগ করতে দেয়া, দেশীয় আন্তর্জাতিক পদ্ধতিতে এই অনুশীলন করানো, এই 2 ধরনের এই অনুশীলন আমরা করাবো। এবং ভাজ্য, ভাজক, ভাগফল নির্ণয়ের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো কিভাবে আবার আরও ফর্মুলেট করা যায়, একটা বেস সূত্রকে ধরে আরও কিভাবে সূত্র বানানো যায়, এখানে কয়েক ধরনের সূত্র ফর্মুলেট করা যায়, সেই সূত্র ফর্মুলেশনটা আমরা শিক্ষার্থীদেরকে শিখাবো। কারণ আমাদের যেহেতু সামনে বৃত্তি পরীক্ষা আসছে এবং আমাদের পরবর্তীতে এই শিক্ষার্থীরা উচ্চ শ্রেণীতে যাবে, 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু করে তাদের আরও উচ্চতর গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। সুতরাং এই সূত্র ফর্মুলেশনের এই মজার জিনিসটা যদি আমরা শিক্ষার্থীদেরকে শিখিয়ে দিতে পারি, দেন তাহলে আরও বেশি তারা গণিতের উপরে আগ্রহ সৃষ্টি হবে এবং মজা পাবে। তারপরে হলো যে শিক্ষার্থী গুণ ও ভাগ করতে পারে তার জন্য শিক্ষক গাণিতিক সমস্যা তৈরি করবেন এবং সমস্যার সমাধান করে দেখাবেন। পরে শিক্ষার্থীকে দিয়ে গাণিতিক সমস্যা তৈরি করানো এবং তার সমস্যা সমাধান করতে দেয়া, এবং এভাবে ধারণা স্পষ্ট হওয়ার পর পাঠ্য বইয়ের সমস্যা, অর্থাৎ আগেই আমরা পাঠ্য বইতে যাব না। দেখেন এখানে বেশ কিছু কৌশল দেয়া আছে যে এভাবে সমস্যা সমাধান করার পর পাঠ্য বইয়ের, অর্থাৎ পাঠ্য বইতে আমি পরে আসব। পাঠ্য বইতে যদি আমার আসতে হয় এই বিষয়টা, অর্থাৎ পাঠ্য বইতে যদি আমার এই ইয়াটা আসতে হয় তাহলে আমি পরে আসব। তার আগে বিষয়টা হলো আমি ক্লিয়ার করব। এরপরে তা না হলে যে একটা সমস্যা কিন্তু থেকে যাবে। আর আমরা যদি এরকম করি যে এই ক্লাসে গিয়ে বই খোল, 37 পৃষ্ঠা নে, 5 নম্বর অঙ্ক দেখ, আমি বোর্ডে তুলতেছি, তোরা দেখে দেখে তুল, এই গদ বাঁধা পাঠ আমরা যদি একজন শিক্ষকও বাংলাদেশে দিয়ে থাকি তাহলে তাকে আমি অনুরোধ করব স্বনির্বন্ধভাবে, বিনয়ের সাথে, যে আমার এইখান থেকে বের হয়ে আসতে হবে। আমরা এই পদ্ধতি ঝেড়ে ফেলে দেই, এটা এখন খুব একটা কাজে আসবে না। এরপরে যেটা হলো যে জ্যামিতিক বিষয়টা, আগে রেখা সম্পর্কে ধারণা দিতে হবে। রেখা, রেখাংশ, সরলরেখা, বক্ররেখা, লম্ব দূরত্ব, সমান্তরাল রেখা, ধারাবাহিকভাবে ধারণা স্পষ্ট করতে হবে। তারপর বাস্তব উপকরণের মাধ্যমে, অর্থাৎ বাস্তব উপকরণ দিয়ে যদি আমি এই বিষয়গুলো ক্লিয়ার না করি তাহলে জ্যামিতি মনে হবে আরও 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 কঠিন একটা বিষয়। আর সবল শিক্ষার্থী যারা, তাদের জন্য সিলেবাস ভিত্তিক পাঠদান। তো এই ছিল আমার 4র্থ শ্রেণীর বিষয় এখানে আলোচনা। এ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আমি এর পরবর্তী ভিডিও 5ম শ্রেণীর বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।